আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আইন বিজ্ঞানের যেটা কোড নাম্বার 501 আইন বিজ্ঞান, যেটা জাতীয় ইউনিভার্সিটি আন্ডার আমাদের 2024-25 সেশনের পরীক্ষা হবে আগামী আগস্ট অথবা সেপ্টেম্বরে অথবা অক্টোবরে। এটা এখনও ডেট ফিক্সড হয় নাই। এদের জন্য এই ভিডিওটা এবং আজকের এই লিঙ্কটা, যেটা আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা বলবো। নেক্সট ক্লাস বলতে থার্সডে যে ক্লাসটা আমরা করবো। এক নম্বর হলো আইন বিজ্ঞানের প্রকৃতি, যেটা স্কোপ অথবা নেচার অফ জুরিসপ্রুডেন্স। আইন বিজ্ঞানের প্রকৃতি বলতে কী বোঝো, এবং আইন বিজ্ঞানের একটা প্রথম প্রশ্নটা আইন বিজ্ঞানের সাথে ঐতিহাসিক উৎস, আইনগত উৎস এবং ঐতিহাসিক উৎসের মধ্যে পার্থক্য। প্রথম প্রশ্নটা হলো পাঠ পেল আইন বিজ্ঞানের প্রকৃতি। নাম্বার 1, সার্বজনীন বিদ্যা। আইন বিজ্ঞান আইনের মৌলিক নীতিসমূহ ব্যাখ্যা করে এবং বিভিন্ন আইনের বিবরণ এবং তাদের মধ্যে যে ঐক্য বিদ্যমান সেই বিষয় নিয়ে আলোচনা করে। নাম্বার 2, মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে। সামাজিক মূল্যবোধ সাধারণত মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। নাম্বার 3, আইনগত পর্যালোচনা। আইন বিজ্ঞান আইনের ধারা বিবেচনা, আচার আচরণ, প্রকৃতি বিষয় পর্যালোচনাপূর্বক সামাজিক ব্যবস্থাসমূহকে আইনগত দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে। নাম্বার 4, আইনের দর্শন। আইন বিজ্ঞান নতুন কোনো বিধি উদ্ঘাটন করে না, বরং পুরাতন বিধিসমূহকে সম্পর্কে আলোচনা করে। আইন বিধির স্বরূপ উদ্ঘাটন। নাম্বার 5, আইন বিধির স্বরূপ উদ্ঘাটন। আইন বিজ্ঞান আইনগত বিধিবিধানের প্রকৃতি আলোচনা এবং সমালোচনা সহ অন্তর্নিহিত অর্থ আইন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়। এটা হলো আইনের প্রকৃতি। আমরা 5টা বিষয় নিয়ে আলাপ করলাম। আইনের স্কোপ অফ আইন, নেচার অফ জুরিসপ্রুডেন্স। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হলো আইনের আইনগত উৎস এবং ঐতিহাসিক উৎসের মধ্যে পার্থক্য। তাইলে 1 নম্বরে পার্থক্যের বিষয় আইনগত উৎস এবং ঐতিহাসিক উৎস। এভাবে চার্ট আকারে আমরা আলাপ করতে পারি। নাম্বার 1, পার্থক্যের বিষয় সংজ্ঞাগত পার্থক্য। যে সকল উৎসকে আইন নিজেই স্বীকার করে নেয় তাকে আইনগত উৎস বলে। নাম্বার 1। পক্ষান্তরে ঐতিহাসিক উৎসটা হলো যে উৎসগুলি যে আদালত কর্তৃক স্বীকৃত নয় তাকে ঐতিহাসিক উৎস বলে। নাম্বার 2, প্রতিশব্দগত পার্থক্য। আইনগত উৎসকে ইংরেজিতে লিগ্যাল সোর্স বলে, ঐতিহাসিক উৎসকে ইংরেজিতে হিস্ট্রিক্যাল সোর্স হিসাবে আখ্যায়িত করা হয়। নাম্বার 3, স্বীকৃতিগত পার্থক্য। আইনের উৎস আদালত কর্তৃক স্বীকৃত আর ঐতিহাসিক উৎস হলো আদালত কর্তৃক স্বীকৃত নয়। এগুলো আদালত কর্তৃক স্বীকৃত আইনের উৎস, আর ঐতিহাসিক উৎস আদালত কর্তৃক স্বীকৃত নয়। নাম্বার 4, গ্রহণযোগ্য পার্থক্য। প্রয়োগকৃত পার্থক্য। আইনের উৎস আদালত ধারণকৃতভাবে প্রয়োগ করে থাকে, আর ঐতিহাসিক উৎস প্রাঙ্গণে প্রয়োগে আদালতের কোনো বাধ্যবাধকতা থাকে না। নাম্বার 5, ভিত্তিগত পার্থক্য। বেজ হিসেবে কী পার্থক্য? আইনগত উৎসের ভিত্তি হলো ঐতিহাসিক উৎস, উৎসের ভিত্তি হলো আইনগত উৎস নয়। নাম্বার 6, অধিকারগত পার্থক্য। আইনগত উৎস আদালত কোনো ব্যক্তি অধিকার হিসাবে দাবি করতে পারে, ঐতিহাসিক উৎস আলোকে আদালতে কোনো ব্যক্তি অধিকার হিসাবে দাবি করতে পারে না। নাম্বার 7, কর্তৃত্বগত পার্থক্য। আইনগত উৎস কর্তৃত্বমূলক উৎস, আর ঐতিহাসিক উৎস হলো ঐতিহাসিক উৎস কর্তৃত্বমূলক উৎস নয়। নাম্বার 8, উৎসগত পার্থক্য। উদাহরণগত পার্থক্য। আইনগত উৎসের উদাহরণ হলো আইন প্রণয়ন, নজির ইত্যাদি। নজির মানে প্রেসিডেন্স, প্রিভিয়াস কোনো মামলার যেটা উদাহরণ হিসেবে টানা হয় সেটা হলো আইন প্রণয়ন অথবা নজির, প্রেসিডেন্স হিসাবে উল্লেখ করা হয়। আর ঐতিহাসিক ডিএফ মোল্লার রচিত মুসলিম আইন, এটা হলো ঐতিহাসিক উৎস। ঐতিহাসিক উৎস ডিএফ মোল্লার রচিত মুসলিম আইন। সুতরাং আমরা আইনগত উৎস এবং ঐতিহাসিক উৎসের মধ্যে 8টা পার্থক্য দেখলাম। আমরা বুঝলাম আইনগত উৎস এবং ঐতিহাসিক উৎস এক বিষয় নয়। অর্থাৎ আইনগত উৎস এবং ঐতিহাসিক উৎসটা হলো কি পার্থক্য, শুধু পরিমাণগত নয়। আইনগত উৎসের সাথে ঐতিহাসিক উৎসের পার্থক্যসমূহ উল্লেখ করা হলো। আইনগত উৎস আদালত কর্তৃক স্বীকৃত, কিন্তু ঐতিহাসিক উৎস আদালত কর্তৃক স্বীকৃত নয়। দ্বিতীয়ত, আইনগত উৎস আদালত কর্তৃক বাধ্যতামূলক প্রয়োগ করে থাকে, কিন্তু ঐতিহাসিক উৎস প্রয়োগে আদালত কর্তৃক কোনো বাধ্যবাধকতা নেই।
তৃতীয়ত, আইনগত উৎসের ভিত্তি হলো ঐতিহাসিক উৎস, আর কিন্তু ঐতিহাসিক উৎসের ভিত্তি আইনগত উৎস নয়। চতুর্থত, আদালত কর্তৃক উৎস, আইনগত উৎস আদালত কোনো ব্যক্তি অধিকার হিসাবে দাবি করতে পারে, কিন্তু ঐতিহাসিক উৎস আদালত কোনো ব্যক্তি অধিকার হিসাবে দাবি করতে পারে না। সুতরাং এখানে তিনটা পাঠ আমরা আলাপ করছি। একটা হলো আইন বিজ্ঞানের প্রকৃতি, আরেকটা হলো পার্থক্য আইনগত উৎস এবং ঐতিহাসিক উৎস, আরেকটা হলো আইনগত উৎসের সাথে ঐতিহাসিক উৎসের পার্থক্য, আরেকটা হলো আইনগত উৎস এবং ঐতিহাসিক উৎসের মধ্যে পার্থক্য, আরেকটা হলো আইনগত উৎস এবং ঐতিহাসিক উৎস ব্যাখ্যা, মানে ডিটেলসটা। এই তিনটা পার্ট আমরা আলাপ করলাম। সুতরাং আইনগত উৎস এবং ঐতিহাসিক উৎসের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হলেও আইনগত উৎস ঐতিহাসিক উৎসের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হলেও আমরা যেটা আইনগত উৎস এবং ঐতিহাসিক উৎসের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হলেও এই দুটি একটা অন্যটির পরিপূরক। ঐতিহাসিক উৎস সর্বদা আইনগত উৎসকে সহায়তা করে থাকে, অর্থাৎ আইনগতভাবে স্বীকৃতি লাভ না করলেও ঐতিহাসিক উৎস আইনের বিকাশে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় উপসংহারে আইনের আইনগত উৎস এবং ঐতিহাসিক উৎস মধ্যে পার্থক্য শুধু পরিমাণগত নয়, বরং এই পার্থক্য মৌলিক পার্থক্য। সুতরাং আমরা আইনগত এটার একটা দেখলাম, এটা আইন বিজ্ঞানের নৈতিকত আইন বিজ্ঞানের সাথে এই তিনটা পার্ট, একটা হলো প্রকৃতি, আর একটা হলো পার্থক্য, আর একটা হলো সংজ্ঞাগতভাবে এটার বৈশিষ্ট্য পার্থক্যটা কী। সুতরাং আইনের সাথে উৎস হিসাবে নজির এবং বিধিবদ্ধ আইনের তুলনামূলক আলোচনা। প্রথা, অতি প্রাচীনকাল থেকে আইনের উৎপত্তি, ক্রমবিকাশ প্রথা একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। তবে যে কোনো প্রথা আদালত গ্রহণীয় নয়। এটি প্রথা আদালতে গ্রহণযোগ্য হতে হলে তাকে বৈধ প্রথার অপরিহার্য উপাদান থাকতে হয়। মূলত মানুষের দীর্ঘদিনের আচার ব্যবহার সম্পর্কিত অলিখিত আইনকে প্রথা বলে। প্রথার আইনজীবী জন অস্টিন প্রথা হলো এমন একটা আচরণবিধি জনগণ স্বতঃস্ফূর্তভাবে মেনে চলে। অর্থাৎ প্রথা এমন একটি রীতিনীতি যা কোনো সমাজে দীর্ঘদিন থেকে প্রচলিত থাকার কারণ আইনে পরিণত হয়। প্রথাকে আবার দুইভাবে ভাগ করা যায়, আইনগত প্রথা, আইনসম্মত, আর একটা হলো প্রচলিত প্রথা। এই জিনিসটা আমরা পরে আলাপ করবো। সুতরাং আপাতত আজকে এই তিনটাই, একটা হলো আইনের স্কোপ, পরিধি, আইনের সাথে ঐতিহাসিক আইনের আইনগত প্রথা আর ঐতিহাসিক প্রথা, এই দুটো আমরা আলাপ করলাম। আইনগত উৎস, ঐতিহাসিক উৎস এবং আইনগত উৎস ঐতিহাসিকের মধ্যে ব্যাখ্যা, এই তিনটা জিনিস আমরা আলাপ করলাম। আর প্রথা সম্পর্কে সংক্ষিপ্ত একটা ডেফিনেশন দেওয়া হলো। তো সুতরাং যেটা LLB ফার্স্ট পার্ট এক্সামে 2024 সালের জন্য আমাদের এটাও আমরা জানা উচিত আইন বিজ্ঞানের জন্য। আশা করি এটা থেকেও একটা পার্ট আসতে পারে, যেহেতু 8টা কোশ্চেন থেকে 5টা কোশ্চেন আনসার দিতে হবে এবং এই 5টার মধ্যে এখানে পার্ট বাই পার্ট থাকে এক একটা কোশ্চেনে। সুতরাং এটা একটা পার্টের একটা অংশ বা দুইটা অংশ হতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।